আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে এবার নতুন ভর্তি হয়েছ এবং তোমাদের বাংলা মাইনর বিষয় রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যাদের ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি মাইনর বিষয়ের বড় প্রশ্নের সাজেশন MDC 1 অর্থাৎ মাইনর বিষয়ের সাজেশন। তোমাদের 8 মার্কের প্রশ্ন থাকে পরীক্ষায়, তবে সেটি যদি কোনো কারণে পরিবর্তন হয় তাহলেও তোমরা এই সাজেশনটি পড়বে। এখানে যে উত্তর রয়েছে, কোশ্চেনের মার্ক কম বেশি হলেও কোনো সমস্যা হবে না। তোমাদের এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি যদি সংগ্রহ করতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট উত্তর পেয়ে যাবে। এবার চলো দেখে নিই তোমাদের সাজেশনটি। প্রথমে তোমাদের সিলেবাসটি দেওয়া রয়েছে। তোমাদের মাইনরের যে সিলেবাস, সেই সিলেবাস তোমরা আগে থেকেই জানো, সেই সিলেবাস এখানে দেওয়া রয়েছে। কারণ আমি সিলেবাসগুলো পুনরায় আবার উত্থাপন করছি না, অনেক সময় লাগবে। সিলেবাসের ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। এই সিলেবাস অনুযায়ী তোমাদের যে PDF কপি দেওয়া হবে তাতে সিলেবাস থাকবে, তারপরে সাজেশনের প্রশ্ন থাকবে, তারপরে পরপর সাজেশন অনুযায়ী উত্তরগুলো দেওয়া থাকবে। এবার দেখো সাজেশন। তোমাদের একক অন থেকে 8 মার্কের প্রশ্নের সাজেশন। 1 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, চর্যাপদের পুঁথিটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য বিচার করো। এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদের পদকর্তা কয়জন? চর্যাপদের সাহিত্যমূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? চর্যাপদে প্রকাশিত আর্থসামাজিক জীবনের পরিচয় দাও। কবে কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেটিও পাশে উল্লেখ করে দেওয়া রয়েছে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, এখানে GBU লেখা রয়েছে সংক্ষিপ্ত আকারে, তোমরা দেখে নিতে পারো। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন বড়চণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো। এই কাব্যের রাধা চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক রচনাকাল লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করে বাংলা সাহিত্যে এর অভিনবত্ব আলোচনা করো। এরপরে মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো তোমাদের PDF কপিতে উত্তর দেওয়া রয়েছে, তারই এটার লিস্ট। এখানে তোমাদের যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই এগুলো থেকে যে পরীক্ষায় আসবে না এমন নয়, তবে তোমরা যদি পারো তবে অবশ্যই এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে। তবে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে, তবে স্টার চিহ্ন দেওয়াগুলো খুব ভালো করে পড়বে। আর এই প্রশ্ন অনুযায়ী যদি উত্তরের PDF কপি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের শর্ট প্রশ্ন থাকবে না, বড় প্রশ্নের একদম কমপ্লিট উত্তর তোমরা পেয়ে যাবে। কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেটিও প্রত্যেকটি প্রশ্নের পাশাপাশি লেখা রয়েছে এবং প্রশ্ন অনুযায়ী উত্তর রয়েছে। একদম তৈরি করা নোটস, তোমাদের কোনো টেনশন করতে হবে না, একদম এই প্রশ্নগুলোই তোমরা পড়বে এবং পরীক্ষায় হুবহু কমন পাবে, সেগুলো লিখে আসবে। আর পরীক্ষার বেশি সময় নেই, আর দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, প্রয়োজন হলে ফোন করে কথা বলে নাও, তারপরে PDF কপি সংগ্রহ করো। ফোনপে বা পেটিএমের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এবং বিষয়টি লিখে দেবে। প্রয়োজনে আগে কথা বলে নিবে। আর তোমাদের অন্যান্য বিষয়ের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তবে তোমাদের যেহেতু গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ছেলেমেয়ের সংখ্যা আমাদের চ্যানেলে কম রয়েছে, যে কারণে তোমরা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা যদি বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো এবং কমেন্টস যদি বেশি আমরা পাই এবং রিকোয়েস্ট যদি বেশি পাই, তাহলে তোমরা সমস্ত বিষয়ের নোটস পেয়ে যাবে আগামী সেমিস্টার থেকে। তাই তোমরা অবশ্যই এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে। তারপর 9 নম্বর প্রশ্ন, রামায়ণের অনুবাদক হিসাবে কৃত্তিবাস ওঝার নিজস্বতার পরিচয় দাও। প্রসঙ্গত তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে লেখো। এটিও তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে লিখেছিলেন? তিনি কি উপাধি পেয়েছিলেন? সংক্ষেপে তার কবি প্রতিভার পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কবি চণ্ডীদাস বিদ্যাপতি থেকে বিদ্যাপতি ও চণ্ডীদাসের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা। 12 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও। অথবা এখানে তুমি বিদ্যাপতি সম্বন্ধে আলোচনা করতে পারো বা চণ্ডীদাস সম্বন্ধে আলোচনা করতে পারো। যদি প্রাক চৈতন্য যুগের যে কোনো একজন কবি সম্পর্কে আলোচনা করতে বলে তাহলে বিদ্যাপতি অথবা চণ্ডীদাস যে কোনো একজন সম্পর্কে লিখলে হয়ে যাবে। এখানে দেখো 13 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন? সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে একক 2 থেকে চৈতন্যদেব ও বাংলা সাহিত্য থেকে প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন? এই বিষয়ে তোমার মতামত দাও। তোমরা অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওতে অবশ্যই লাইক করবে, তাহলে তোমরা পরবর্তী সময়ে তোমাদের সমস্ত বিষয়ে প্রশ্নোত্তর PDF কপি পাবে এবং সাজেশনও পেয়ে যাবে।
15 নম্বর প্রশ্ন, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তি সহ আলোচনা করো। আমাদের সমস্ত প্রশ্ন উত্তরে পিডিএফ কপি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি হয়, তাই তোমরা কোনো রকমের দ্বিধা না করে অবশ্যই এই পিডিএফ কপি সংগ্রহ করো, তাহলে তোমাদের এখানে ওখান ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না, বা বিভিন্ন ধরনের বইপত্র কেনারও প্রয়োজন হবে না। এই নোটস পড়লেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে এবং কোনো রকমের চাপ নিতে হবে না। আর প্রশ্ন উত্তর যেভাবে লেখা রয়েছে সেটিও আমি দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। 15 নম্বর প্রশ্ন, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তি সহ আলোচনা করো। কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেটি পাশে উল্লেখ করে দেওয়া রয়েছে। এরপরে আবার বৈষ্ণব পদাবলী। এই প্রশ্ন দুটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তবুও যেহেতু এর উত্তর পিডিএফ কপিতে রয়েছে বলে এখানে রয়েছে। বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কৃতিত্বের পরিচয় দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। অনুবাদ সাহিত্য থেকে প্রশ্ন, মহাভারতের অনুবাদের ধারায় কবি কাশিরাম দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও, বা কবি প্রতিভার পরিচয় দাও, বা অভিনবত্বের পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এরপরে পঞ্চদশ ষোড়শ শতকের মঙ্গল কাব্য। 19 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কয়টি খণ্ড কি কি, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো। তারপরে 12 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের দুজন কবির বৈশিষ্ট্য বা মৌলিকত্বের দিকগুলি পরিচয় দাও। এখানে ঘনরাম চক্রবর্তী আর রূপরাম চক্রবর্তী সম্পর্কে লিখলেই উত্তর হয়ে যাবে। এরপরে 20 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার একজন কবির কবি প্রতিভার পরিচয় দাও। 21 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল এই শিবায়নকে মঙ্গল কাব্যধারা অন্তর্ভুক্ত করা যায় কিনা, পক্ষে অথবা বিপক্ষে যুক্তি উল্লেখ করো। এই কাব্যধারার শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার পরিচয় দাও। এরপরে একক 3 থেকে প্রশ্ন, সপ্তদশ অষ্টদশ শতকের বাংলা সাহিত্য। 22 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো। এরপরে 23 নম্বর প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত, ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তা যুগ সন্ধির কবি বলা হয় কেন, আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি ও কাব্য থেকে প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভায় যে কোনো একজন কবির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্য দ্বারা স্বাতন্ত্র্য উল্লেখ করে দৌলত কাজী কবি কৃতিত্বের পরিচয় দাও। 28 নম্বর প্রশ্ন, দৌলত কাজী ও আলাওলের রচিত কাব্যগ্রন্থগুলির নাম লেখো। এই কাব্যগ্রন্থগুলি কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, গীতিকা কি, এই শ্রেণীর রচনার বৈশিষ্ট্য উল্লেখ করো। মৌখিক সাহিত্য হয়েও গীতিকার গুরুত্ব কতটা তা আলোচনা করো। অথবা গীতিকার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখো। ময়মনসিংহ গীতিকার মধ্যে তা কতটা পাওয়া যায়। 30 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার অন্তর্গত যে কোনো একটি পালা গান অবলম্বনে গীতিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। এটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে স্টার চিহ্ন দেওয়া হয়নি, ভুল হয়েছে। তারপরে 31 নম্বর প্রশ্ন, বাউল গানের ভিতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তা সংক্ষেপে আলোচনা করো। একজন বাউল কবির কবি প্রতিভার পরিচয় দাও। বা 32 নম্বর প্রশ্ন, কবি গানের স্বরূপ বিশ্লেষণ করে যে কোনো একজন কবিওয়ালার পরিচয় দাও। 33 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কবিগানের জন্মলগ্নটিকে কিভাবে পরিচালিত করেছেন। কবি সজনীকান্ত দাশের কবিগানের সংজ্ঞা ও রচনা বৈচিত্র্যের কথা বলতে গিয়ে কি বলেছেন। নিধুবাবুর টপ্পা ও দাশরথী রায়ের পাঁচালী সংক্ষিপ্ত পরিচয় দাও। এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে, তাহলেই একদম কমপ্লিট প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর করতে হবে না। এখানে যে প্রশ্ন উত্তর রয়েছে তার ডেমো এখানে তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, তারপরে উত্তর দেওয়া রয়েছে এবং পয়েন্ট আকার উত্তর লেখা রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, যেভাবে পরীক্ষা লিখতে হবে উদ্ধৃতি দেওয়া রয়েছে। এখানে বেশি করে লেখা রয়েছে, তোমরা যতটা পারবে সে অনুযায়ী লিখবে। এখানে প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দর করে লেখা রয়েছে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না কিভাবে পড়বো, কোনটা পড়বো এবং সেই প্রশ্ন উত্তর কীভাবে তৈরি করব। এখানে পুরো তৈরি করা নোটস, তোমরা যেভাবেই প্রশ্ন আসুক না কেন এই প্রশ্নগুলো পড়লেই সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং খুব ভালো পরীক্ষা দিয়ে ধীরে ধীরে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।